জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী সেই খেজুরির হুগলি নদীর মোহনা সংলগ্ন স্থানে, তাই তো? এই মুহূর্তে আমরা এক বৈকালিক আড্ডায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় দুজন ব্যক্তিকে আমি পেয়েছি। প্রথমে পেয়েছি খেজুরির বিশিষ্ট আঞ্চলিক গবেষক, বিশিষ্ট শিক্ষক, প্রাবন্ধিক মাননীয় সুদর্শন সেন মহোদয়কে, এবং অপরজন তিনি আমাদের খেজুরির বিশিষ্ট নাট্যকার, শুধু খেজুরি নয় আমাদের জেলারও একজন বিশিষ্ট নাট্যকার, অনুপৃথিবী স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার, গল্পকার মাননীয় ধীরেন্দ্রনাথ প্রধান মহোদয়কে। প্রথমেই আমি আমাদের দুজন প্রিয় মানুষকে আন্তরিকভাবে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি মহাকালের বন্দর, সেই ঐতিহ্যবাহী খেজুরি বন্দরের সংলগ্ন স্থানে। আমরা আজকে জোনাকি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তার কর্ণধার আসমত ভাই রয়েছে আমাদের সঙ্গে, এবং রয়েছেন ধীরেন্দ্রনাথ প্রধানবাবু, বেতার নাট্যকার, অনুপৃথিবীর কর্ণধার। আমরা আজকে একটি বৈকালিক আড্ডায় মিলিত হয়েছি। আমরা সেই ঐতিহ্যবাহী খেজুরির তটে এখন দাঁড়িয়ে রয়েছি। আজ থেকে 350 বছরেরও বেশি আগে 1672 সালে ঠিক এই জায়গায়, এই খেজুরি অবলুপ্ত যে খেজুরি বন্দর সংলগ্ন এলাকায় প্রথম জাহাজ পদার্পণ করেছিল। তারপর থেকে 350 বছর কেটে গেছে। খেজুরির বিস্তৃত প্রায় যে সেই খেজুরি বন্দর, সেটা নিয়ে আজকে আমরা একটু স্মৃতিচারণ করব। ধন্যবাদ। আজ খেজুরির অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের এই অভিনব উদ্যোগ, শেখ আসমত তরুণ সাংবাদিক, তার আহ্বানে আমরা এসেছি একটা বৈকালিক আড্ডায়। যে এখানে আড্ডাটা মারছি, আমাদের প্রখ্যাত সাহিত্যিক, খেজুরি প্রখ্যাত সাহিত্যিক মানে রাজ্যের অধ্যাপক চিত্তরঞ্জন মাইতির মহাকালের বন্দর, সেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আমাদের কথোপকথনের আসর যোগ দিয়েছি। এই খেজুরি বন্দর আগের যে সুনাম ছিল, এখন সে সুনাম বিস্মৃত প্রায়। তবুও আমরা ধ্বংসাবশেষের প্রান্তে দাঁড়িয়ে আমরা তার স্মৃতিচারণ করব। পশ্চিমবঙ্গের একটি সুন্দর জেলার নাম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের একটি ছোট্ট থানা খেজুরি, সবুজের সমারোহে ভরে উঠেছে এই থানা। যদি আপনি পা করে একটু এগিয়ে যেতে থাকেন, তাহলে হঠাৎই একটা সুন্দর জিনিস আপনাদের নজরে আসবে। ঘন জঙ্গলের মধ্যে ভাঙাচোরা বাড়ি, কিসের আশায় যেন দাঁড়িয়ে রয়েছে। খেজুরিতেই ইংরেজদের হাত ধরে সূচনা হয়েছিল দেশের প্রথম ডাক ব্যবস্থার। শুরু হয়েছিল ওই ভাঙা বাড়ি থেকেই, আমাদের সেই খেজুরিতেই অবস্থিত। সেই বিষয়ে আমি তো অবশ্যই আলোচনা করব, জিজ্ঞেস করব। তবে সে আমাদের খেজুরি সেই প্রাচীন জনপদে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। তার মধ্যে আমি প্রথমেই দাদার কাছে জানতে চাইব, যে মাননীয় সুদর্শন সেন মহোদয়ের কাছে, যে দাদা, একটা সময় এই খেজুরি বন্দর দিয়েই বিভিন্নভাবে আদান প্রদান চলতো, বা সেই বিষয় সম্পর্কে আপনি একটু কিছু বলুন। একটা সময় আমাদের খেজুরিকে বলা হতো গেটওয়ে অফ বেঙ্গল, মানে বাংলার প্রবেশদ্বার। কারণ খেজুরির ভৌগোলিক অবস্থানের কারণেই খেজুরিকে এই নামে ভূষিত করা হতো। দীর্ঘকাল ধরে 1672-এর আগে অবধি, তখনও মনে রাখতে হবে কলকাতা বন্দরের সূচনা হয়নি। বড় বড় জাহাজগুলো কলকাতা বন্দর অবধি যেতে পারত না, তখন খেজুরি অবধিও আসতে পারত না। তখন বালেশ্বর, পিপলিপত্তনম, এইসব জায়গা পর্যন্ত বড় বড় জাহাজগুলো আসতো, এবং সেখান থেকে এক ধরনের ছোট ছোট জাহাজে করে, মালবাহী দ্রুতগামী জাহাজ, স্লুপ, সেগুলোতে করে মাল নিয়ে পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হতো। 1672 সালেই খেজুরিতে প্রথম একটি জাহাজ রেবেকা নামে আসে, এবং তারপর থেকে খেজুরি বন্দরের সূচনা হয়, আমরা ধরে নিতে পারি। জানাই আপনাকে দাদা। তো আরও বিস্তারিত জানবো। আমরা তো বিভিন্নভাবে পর্ব করে চলেছি এইসব বিষয়গুলো নিয়ে। আপনার কাছ থেকে বন্দর সম্পর্কে এর আগে আমরা পর্ব করেছি, সেটা বিস্তারিত মানুষজন জেনেছে। তো এখন আমরা একবারে ছোট ছোটোভাবে একটু তুলে ধরার চেষ্টা, খেজুরি ঐতিহ্যবাহী জায়গাগুলো। দাদাকে আমি এরপরে
কাছে আমি জানতে চাইব যে ওনার বাড়ি যে জায়গায়, সেই জায়গায় আমাদের খেজুরির একটি ঐতিহাসিক জায়গা রয়েছে, সেটা হচ্ছে হিজলি টাইডাল ক্যানেল। সেই নিয়ে আমি দু এক কথা শুনতে চাই দাদার কাছ থেকে। খেজুরি প্রথম ছিল খেজুরিতে দুটো বন্দর, একটা হিজলি বন্দর, একটা খেজুরি বন্দর। আর হিজলি নামে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে হিজলি টাইডাল ক্যানেল, যেটা উড়িষ্যা গেছে, মানুষের দ্বারা কাটা খাল। যাই হোক, ওই খালটা সম্পর্কে বলতে গেলে ঐতিহাসিক বা স্মৃতি জড়িত আছে। ওখানে রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই খাল দিয়েই উড়িষ্যা গমন করেছিলেন, এবং ওই খাল দিয়ে যাওয়ার সময় নৌকাপথে উনি কবিতাও লিখেছেন। যাই হোক, স্মৃতি বিজড়িত এই খাল, তার পাড়েই আমার জন্ম, সেইগুলো মনে ভাবি। সে খাল দিয়ে এখন সেসব নেই, মানে তলিয়ে গেছে। একটু আমি থামাচ্ছি দাদাকে। দাদা, ওই খাল যে টাইডাল ক্যানেল মানুষের জীবন জীবিকায় তা কিভাবে সম্বল হয়ে দাঁড়িয়েছে? আচ্ছা, আগে ছিল ওই খালের মধ্যে নৌকো যাতায়াত করতো, যেমন রবীন্দ্রনাথ গিয়েছিলেন ওইখানে, সেখানে সেই খালে জোয়ার ভাটা খেলতো। এখন জোয়ার ভাটা খেলে না। যাই হোক, খণ্ড খণ্ডভাবে জেলে সম্প্রদায়ের মানুষের বাস। আমাদের যেমন চিঙ্গুরদনিয়া গ্রামের মধ্যে, সেই চিঙ্গুরদনিয়া মানে কী বলেছে, ছিপ ফেলে মাছ ধরা হতো ওই নদীতে, খালে মাছ ধরা হতো চিংড়ি মাছ দিয়ে, তাই চিঙ্গুরদনিয়া নামটা হয়েছে। যাই হোক, সেখান থেকে এখন বোটে যাতায়াত বন্ধ হয়ে গেছে, মালপত্র যাতায়াত করতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। জোয়ার ভাটা খেলছে না, কিন্তু নাব্যতা কম। দ্বিতীয় নম্বর হচ্ছে ওখানে জেলে সম্প্রদায় বেশি, ওরা জীবন জীবিকা এইখানে জাল ফেলে বা পাটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে, চলছে। দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন, ওইখানে ওই খাল থেকে মিষ্টি জল নিয়ে দুই নদীর খালের দুপারে কৃষিকাজ করা হবে বলে প্রকল্প নিয়েছিল, কিন্তু সেটা ও থেমে গেছে, সেটা হয়নি। ভাবি প্রজন্মের কাছে বা আগে যদি এবার সরকার বাহাদুর যদি নেয়, তাহলে আবার কৃষি উপযোগী ওই খাল পাড়ে দুদিকে জমি যে রয়েছে ফসলের জমি, সেখানে উপকৃত হবে। দাদার কাছে আমি জানতে চাইবো। আমি তোমাকে একটু ঘুরে দিতে চাইছি। আমরা যেহেতু আড্ডা দিচ্ছি ঘরোয়াভাবে, আমাদের যে খেজুরি মূলত পর্যটনস্থল দুটোকে মানে সার্কিটকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একটা হচ্ছে খেজুরি আর একটা হচ্ছে হিজলি। এবার আসমত ভাই আছে যে ইতিহাস নিয়েও চর্চা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। যে হিন্দু মুসলিমদের যে মিলনস্থল, পূর্ব মেদিনীপুরের অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির যে মিলনস্থল, যেটা হচ্ছে হিজলি শরীফ এবং হিজলির মসজিদ, তো সেটা নিয়েও দু চার কথা আলোচনা হোক। আসমতকে আমি বলতে বলছি। ধন্যবাদ জানাই মাননীয় সুদর্শন সেন মহোদয়কে। তিনি একটি অত্যন্ত সুন্দর একটি জিনিস আমাকে বলতে বললেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই চিত্রটি অবশ্যই তুলে ধরা দরকার রয়েছে, কারণ আমাদের খেজুরির এমন একটি জায়গা সম্পর্কে উনি বলতে বললেন, যেখানে মানুষের মন যতই খারাপ হোক না কেন, দাদা সেদিনকে বলছিলেন যে ওইখানে গেলে মন যেন আনন্দে ভরে ওঠে, যেন একটা সম্প্রীতির হাওয়া যেন চারদিকে ছড়িয়ে পড়ে। একটা সময় তো খেজুরি এবং হিজলি তো একটা আলাদা দ্বীপ ছিল, তো সেখান থেকে দাঁড়িয়ে খেজুরির হিজলি মানেই হিন্দু মুসলিমদের একটা মিলন ক্ষেত্র। ব্রাহ্মণ এবং ইমামের কোলাকুলিতে বইতে থাকে সম্প্রীতির হাওয়া। মন্দিরের ঘণ্টাধ্বনি আর মসজিদের আজান যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে একটি বড় ধর্মসভাও হয়, যেখানে হিন্দু মানুষেরা মিলিতভাবে মুসলিমদের সঙ্গে তারা সেই ধর্মসভাটাকে তারা সুন্দরভাবে তৈরি করে এবং সুন্দরভাবে যাতে সেটাকে সুসম্পন্ন করা যায় তারও চেষ্টা করে। সারা পশ্চিমবঙ্গে এমন সম্প্রীতির স্থান অন্য কোথাও রয়েছে কিনা আমার জানা নেই, বিরল। তো আমাদের এই খেজুরির যে একটা সম্প্রীতি, সেই রবীন্দ্র নজরুলের যে সেই মেলবন্ধনের বার্তা যদি আমরা কোথাও খুঁজতে যাই বা যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের খেজুরির হিজলির কথা অবশ্যই বলতেই হয়। আমাদের খেজুরি সবসময় আমাদের সম্প্রীতি প্রিয় একটা স্থান। এখানে আমরা এই সম্প্রীতির পীঠস্থান হিসেবেই আমাদের কাছে সুপরিচিত। আমরা একে অপরে ঐতিহাসিক এবং সামাজিক এবং ধর্মীয় প্রতিটি ক্ষেত্রে যেন একটা মেলবন্ধন আমাদের রয়েছে। দাদাকে ধন্যবাদ জানাই আমাকে এই বিষয়ে একটু বলার জন্য। খেজুরির কিছু সুস্বাদু বা কিছু প্রিয় খাবারের কথা আমি জানতে চাইবো আপনার কাছে। খুরমা প্রচুর বিখ্যাত, মানে পর্যটকরা এই খুরমা যদি খায়, এই সুস্বাদু খুরমা এই খেলে ভুলতেই পারবে না। এটা একটা খাবারে খুব
সুস্বাদু তাহলে রয়েছে আপনি- এবং তাহলে- কাজু বাদামও রয়েছে। তাহলে আপনি হ্যাঁ একদম, মানে খেজুরির যে বিখ্যাত বিখ্যাত কাজু বালি বাদামের এবং বালি বাঁশ এবং বাদাম বাদাম। পর্তুগিজদের দ্বারা পর্তুগিজ। যে বাদাম নিয়ে আসা হয়েছিল ব্রাজিল থেকে, ব্রাজিল থেকে। মানে একদম সেটা সেই আনা 16 হয়েছে। শতকে। দীর্ঘদিন ধরে সেই বাদামের চাষ কিন্তু খেজুরিতে এখনো রয়েছে। এখনো রয়েছে। এখনো রয়েছে খেজুরি মেদিনীনগর, তারপরে নিচ কসবা, আরো কয়েকটি গ্রামে নোনাপোতা। নোনাপাতা, সেই পর্তুগিজদের আনা দীর্ঘদিন ধরে সেই কাজু বাদামের চাষ কিন্তু খেজুরিতে রয়েছে। দাদার কাছে আমি জানতে চাইবো, দাদা আমাদের খেজুরির কাউখালী খাল তো না নদী? একটা সময় খরস্রোতা নদী ছিল, হুম। পরবর্তীকালে সেটি খালে পরিণত হয় এবং তারপরে এখন ওটি একটি জীর্ণ নালাতে পরিণত হয়েছে। আচ্ছা একটু থামাচ্ছি দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কাউখালী যেই খাল বা নদী কোন অংশটাকে আমরা চিহ্নিত করতে পারি, কোন জায়গাটাকে আমরা এই মুহূর্তে বুঝতে পারি? কাউখালী খাল নিয়ে যদিও কিছু বিতর্ক রয়েছে, কিন্তু এখনও কাউখালী বলে কোনো গ্রামের অস্তিত্ব নেই, কিন্তু কাউখালী খটি রয়েছে এবং সেটা রয়েছে থানাবেড়িয়া এবং পাশে থানাবেড়িয়ার একেবারে নিচের অংশটা যেখানে কাউখালী লাইট হাউস ছিল তার নিচের অংশে কিন্তু কাউখালী খাল যে একটা সময় ছিল তার শীর্ণ যে নালাটির অস্তিত্ব এখনও রয়েছে। আচ্ছা দাদা, একটা সময় এই কাউখালী নদীকে খেজুরি এবং খিজুরিকে বিভক্ত করেছিল। বিভক্ত করেছিল এবং মগের মুলুক নামেও পরিচিত ছিল। হ্যাঁ, এই এলাকাটা রসলপুর নদীকে রক্স রিভার বলা হতো, মানে দস্যুদের নদী। অর্থাৎ তখনকার দিনে গঙ্গাসাগর যাতায়াতের পথে যেই উপন্যাসে মানে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাস লিখেছিলেন। আচ্ছা এবং এই এলাকায় যারা যাতায়াত করতেন তারা হচ্ছে যে পর্তুগিজ যে বোম্বেটা যে দস্যু যারা তাদের দ্বারা যাদেরকে হারমাত বলা হতো, তারা মগ জলদস্যু পর্তুগিজ, যে মগ এবং পর্তুগিজ, মগ মানে আরাকানের জলদস্যু যারা, তারা যাত্রীদের উপরে লুটপাট চালাতো এবং আর্মাডা বলে এক ধরনের ক্ষিপ্র নৌবহর নিয়ে যাত্রীদের উপরে আক্রমণ চালাতো। সেই কারণে এই এলাকাকে কিন্তু মানে মগের মুল্লুক বলা হতো। এখানে লুটপাট করা মানে হ্যাঁ, এবং এখান থেকে লোকজনকে ধরে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করা হতো। বিশেষত আরাকান একটা রাজ্য ছিল যেটা এখন মায়ানমার নামে পরিচিত, সেখানে নিয়ে গিয়ে বিক্রি করা হতো। এবং তারই স্মৃতিবাহী আমাদের খেজুরির পার্শ্ববর্তী যে নরঘাট রয়েছে এবং নরহাট সেখানে রয়েছে, নরহাট থেকে নরঘাট হয়ে গেছে এখন, সেইখানে কিন্তু এই লোকজনকে দাসদের বিক্রি করা হতো। এবং তার ফলে দীর্ঘদিন ধরে এই এলাকা কিন্তু জনশূন্য হয়ে গিয়েছিল, মানে লোকজন একদম দেশের অভ্যন্তরভাগে চলে গেছিল মগদস্যুদের অত্যাচারে এবং পর্তুগিজদের অত্যাচারে। এই এলাকাগুলো জনশূন্য হয়ে গিয়েছিল। 1636 সালে শেষবার তখন মোগল আমলে খেজুরি থেকে পর্তুগিজদের বিতাড়িত করা হয়েছে। খেজুরিতে বা কেন পর্যটকরা আসবে? আচ্ছা, খেজুরিতে আসবে কেন? খেজুরি প্রাচীনতম বন্দর এবং হিজলি বন্দর। এখানে পর্যটকরা আসার কারণ হচ্ছে এইখানে ইতিহাস বিজড়িত জায়গা, যেখানে ভারতবর্ষের প্রথম ডাকঘর রয়েছে, যেখানে হুগলি নদী যেখানে খেজুরি বন্দর মানে হুগলি নদীর মোহনায় রয়েছে, যেখানে খুব মনোরম দৃশ্য দেখতে পারবে, কাছ থেকে দেখতে পাবে নদীর ঢেউ, মানে নিরিবিল পিকনিক স্পট বা ঝাউ বাগান, নিরিবিল জায়গা, জেলেদের মাছ ধরার দৃশ্য এগুলো দেখতে পাবে। পাশাপাশি রয়েছে হিজলিতে রয়েছে মানে বাবাসে মসনদি আলা রয়েছে, সেটাও দেখতে পারে। তা নীলকুমারী মায়ের মন্দির রয়েছে, তুফানগাছির মেলা রয়েছে, এদিকে রয়েছে আমার ধরুন সাহেবনগর রয়েছে, যেখানে সাহেবরা থাকতো, তাদের স্মৃতি বিজড়িত নীলকুঠি রয়েছে, সেখানে বিস্তীর্ণ বালিয়াড়ি রয়েছে, খুব সুন্দর জায়গা, সুন্দর। তারপরে লাল কাঁকড়াদের ছোটাছুটি, খেজুর গুড় বিখ্যাত, বালি বাদাম এগুলো খুবই ভালো, খেজুরি পর্যটকদের কাছে আকর্ষণীয় অন্যতম ডেস্টিনেশন হতে পারে। তারপরে দেখে দিতে পারে একটা আধুনিকতম করেছেন, যারা প্রাচীন যুগে যেসব মুদ্রাগুলো পাওয়া যেত, বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতির যেসব জিনিসগুলো, আমার ডক্টর অসীম কুমার মান্না অধ্যক্ষ উনি একটা সংগ্রহালয় করেছে, সেটাও ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয়। পার্ক গড়ে উঠেছে, খুব সুদর্শন পার্ক, যেখানে ছেলে মেয়েরা তাদের খেলাধুলা করতে পারবে বা একটু রিক্রিয়েশন করতে পারবে। সেই জন্য আসা পর্যটকদের খুব আকর্ষণীয় উঠবে বলে মনে করি। অনবদ্য জায়গা, যেখানে মিলনস্থল বলতে হিন্দু মুসলমানের মিলনস্থল, বিভিন্ন জাতির মন জুড়িয়ে যায়। একই সঙ্গে এদিকে পেটুয়াঘাট মৎস্য বন্দর আছে, এশিয়ার বৃহত্তম পেটুয়া বন্দর, সেটাও দেখতে পাবে। কাছাকাছি একেবারে কাছাকাছি হিন্দু মুসলমান যে সহবাস স্থান, এদিকে মন্দির এদিকে মসজিদ, যোগাযোগ ব্যবস্থা, থাকারও কোনো অসুবিধা নেই।
দীঘা যাতায়াতের পথে দেখে একদিন যেতে অল্প পারেন। সময় নিয়ে গোটা খেজুরি ঘুরে যাওয়া ঘুরে যায়। যেতে পারে এটা। এতক্ষণ আপনারা একটি ছোট্ট ঘরোয়া আড্ডা। ঘরোয়া আড্ডায় আমরা সামিল হয়েছিলাম। আপনারা এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই আড্ডাটাকে দেখলেন, শুনলেন আমাদের কথা। আগামী দিনে আমরা তো ইতিহাসের গলিঘুজি জোনাকি সাথে খুঁজি পর্বটি করছি, সেটি একটু অন্যরকমভাবে একটু করি আমরা। এটা একটি আড্ডার মধ্য দিয়ে আমাদের দুজন প্রিয় মানুষকে পেয়েছিলাম, তাদের কাছ থেকে আমরা কথা শুনলাম। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, এবং সেই সঙ্গে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের সদস্য সোহেল এবং সুরাজ এবং খৈরুলকে, কারণ তারাও আজকের এই সময়ে যে চিত্র সাংবাদিকের ভূমিকায় তারা যে এতটুকু সময় তারা আমাদেরকে দিলেন, তাদেরকে আমরা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে আমাদের এই কথাটা শেষ করি। নমস্কার।